এবং আমাদের যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে যে ছাত্র জনতা যারা আহত হয়েছেন তাদেরকে এক্সক্লুসিভলি ডেডিকেটেড ওয়েতে একটি চিকিৎসা করার পিছনে কারণ হচ্ছে যে এই যারা এখন ভর্তি আছেন 500-র উপরে এদের প্রত্যেকেরই মৃত্যুর ঝুঁকি রয়েছে ইনফেকশন থেকে। তো এই ইনফেকশন যদি আমরা প্রিভেন্ট করতে না পারি আমাদের এই ছাত্রদের কিন্তু মৃত্যু ঝুঁকি থেকে আমরা কমাতে পারবো না। যে কারণে অ্যাটেন্ডেন্টের যারা আছেন তাদেরকে আমরা অনুরোধ করছি আপনারা হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা যেটি ওনারা বললেন প্রত্যেক পরিচালক প্রত্যেক স্বাস্থ্য ব্যবস্থাপককে আমরা বলেছি আপনাদের যদি সার্ভিসে কোনো গ্যাপ থাকে, আপনাদের যদি দুর্বলতা থাকে, আপনাদের ট্রলিম্যান যদি টাকা নেয়, আপনাদের পরীক্ষা নিরীক্ষা করতে যদি তারা নিগ্রহের শিকার হয়, ব্লাড ব্যাংকে যদি নিগ্রহের শিকার হয়, তাহলে ছাত্র জনতা কিন্তু আপনাদের উপরে কোনোভাবে ছেড়ে দিবে না। সুতরাং আপনারা আপনাদের অবস্থান থেকে প্রত্যেক পরিচালক স্ব অবস্থানে তার দায়িত্ব যথাযথভাবে পালন করেন, চিকিৎসকরা যার যার যথাযথ দায়িত্ব পালন করবেন এবং প্রত্যেকটি হাসপাতালে একটি অভিযোগ বাক্স খোলা হয়েছে, যেটি লাল একটি অভিযোগ বাক্স থাকবে। যে কেউ যে কোনো হাসপাতালে সেটি সরকারি হোক বেসরকারি হোক প্রতারিত হলে পরে সেই অভিযোগ বক্সে অভিযোগ দান করবেন এবং 24/7 হেল্প ডেস্ক থাকবে। এই স্বাস্থ্য ব্যবস্থা ওভারনাইট পরিবর্তন করা সম্ভব না, কিন্তু আমরা যেটি চিন্তা করছি স্টেটের অনেক বড় দায়িত্ব, যেটি আজকে বলা হচ্ছে বেসরকারি খাতে সরকারি খাতে কেন মানুষের চিকিৎসা ব্যয় বাড়বে, আউট অফ পকেট এক্সপেন্ডিচার এত বেশি হবে কেন? এটা হচ্ছে স্টেটের রেসপন্সিবিলিটি। স্টেটকে দায়িত্ব নিতে হবে সার্বজনীন স্বাস্থ্য এবং চিকিৎসার জন্যে। কোনো মানুষেরই নিজের পকেট থেকে স্বাস্থ্য ব্যবস্থা দেওয়ার কথা না, এটি তার মৌলিক দায়িত্ব। সুতরাং এটা রাষ্ট্রীয় একটি ইন্স্যুরেন্স পলিসি করতে হবে, যার মধ্য থেকে সবাই এমপ্যানেল প্রাইভেট হসপিটাল এবং গভর্নমেন্ট হসপিটালে কোনো নাগরিককে যাতে কোনো অর্থ দিতে না হয়। কারণ এই যে আউট অফ পকেট এক্সপেন্ডিচার আপনারা জানেন, বাংলাদেশে এখন 1 লক্ষ ডায়ালাইসিস মেশিন দরকার, 4 থেকে 5 লক্ষ রুগী কিডনি ডায়ালাইসিসে ভুগছে, ইন্ডাস্ট্রিজ রেনাল ফেলিওরে ভুগছে। তো এত রুগী যারা ডায়ালাইসিস করছেন একজনের প্রতি মাসে 50,000 টাকার বেশি খরচ হয়, মানুষ দরিদ্র সীমা থেকে দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে, এই জিনিসটাকে কখনোই অ্যাড্রেস করা হয়নি। সুতরাং এটি রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের চিকিৎসা নিশ্চিত করা এবং এই চিকিৎসা ব্যয় বহন করতে গিয়ে যাতে তারা দারিদ্র সীমা এবং তারা সম্বল সহায় সব কিছু হারাচ্ছে। এখানে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি কেয়ার সর্ব অবস্থায় স্বাস্থ্যের অনেক বড় ধরনের রিফর্ম করতে হবে, প্রিভেন্টিভ এবং প্রমোটিভ সার্ভিস চালু করতে হবে। কারণ একটা মানুষ গ্রাম থেকে চিকিৎসার জন্য ঢাকায় আসার প্রয়োজন নেই। উপজেলার যে স্বাস্থ্য কেন্দ্রগুলি আছে সেগুলোকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে, সব জায়গায় চিকিৎসকদের উপস্থিতি, চিকিৎসা ব্যবস্থাকে শক্তিশালী করতে হবে, মেডিকেল এডুকেশনকে জনমুখী করে রিফর্ম করতে হবে। আমরা যেই সাহস আজকে পাচ্ছি ছাত্র জনতার যেই আত্মত্যাগের মধ্যে দিয়ে আজকে আমাদের কাজ করবার একটি সুবর্ণ সুযোগ হয়েছে, এই সুযোগটি যদি অবারিত থাকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা পরিবর্তন শুধু সময়ের দাবি। আমরা বিশ্বাস করি এখানে একটি বৈষম্যমূলক স্বাস্থ্য ব্যবস্থা তৈরি হবে, যার অর্থ আছে সে চিকিৎসা পাবে, যার অর্থ নাই সে চিকিৎসা পাবে না। এই ধরনের বৈষম্য এখানে চলতে পারে না। যাদের অর্থবিত্ত আছে তাদের হাঁচি কাশি লাগলে আপনারা সিঙ্গাপুরে চিকিৎসা করেন, আমরা সেই স্বাস্থ্য ব্যবস্থা দেখতে চাই না। এখানে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী থেকে উপদেষ্টা সবাই বাংলাদেশে চিকিৎসা করতে হবে এবং সেই ব্যবস্থা এই দেশের জনগণ চায়। আমি বিশ্বাস করি আজকে যারা আছেন তাদের এই আন্দোলন এবং তাদের যে আত্মত্যাগ, অনেকেই মৃত্যুবরণ করেছেন, তাদেরকে আমরা ফিরিয়ে আনতে পারবো না। অনেকে বিভিন্ন হাসপাতালে অসুস্থ আছেন, তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যদি বৈষম্যমূলক একটি স্বাস্থ্য ব্যবস্থা করা হয়, অথবা আমাদের যেটি ওনারা বললেন বৈষম্যহীন স্বাস্থ্য ব্যবস্থা করতে না পারলে যতজন আত্মত্যাগ করেছেন তাদের আত্মত্যাগের কাছে কিন্তু আমরা ঋণী থেকে যাব। এবং আমি সার্জিল সাহেব এবং আমাদের হাসনাত যেটা বললেন তার সঙ্গে সম্পূর্ণ একমত। এই যে আজকে একটি আপনারা নতুন ভবিষ্যৎ দেখার চিন্তা করছেন, এটিকে নস্যাৎ করার জন্যে কোনো হাসপাতালে যাতে কোনো অব্যবস্থা না থাকে আমরা প্রত্যেকটি হাসপাতালে যাব। আজকে ঢাকার প্রায় সবগুলি সরকারি হাসপাতালে গিয়েছি, কালকে আমরা বেসরকারি হাসপাতালে যাব। এরপর ঢাকার বাইরে যত হাসপাতাল আছে চিটাগং, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ সমস্ত বিভাগীয় হাসপাতালে আমরা একে একে যাব। এবং আমি এটিও পরিষ্কার করে দিই, আমাদের যদি কোনো হেলথ ম্যানেজার, ডিরেক্টর, ডক্টর, নার্সেস অথবা কর্মচারী আপনারা যদি দায়িত্ব পালন না করেন, মধ্যস্বত্বভোগীর কাছে আপনারা শরণাপন্ন হন, কোনো সরকারি হাসপাতালে যদি বাইরের থেকে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হয় অথবা কোনো রুগীকে বাইরের থেকে মেডিসিন কিনতে দেওয়া হয়, ছাত্র জনতা আপনাদেরকে ছাড়বে না। সুতরাং এই হুঁশিয়ারি অত্যন্ত স্পষ্টভাবে দিয়ে যাচ্ছি।
আমরা জিরো টলারেন্স পলিসি অ্যাডপ্ট করব। এই রকম অনিয়ম করার জন্য আপনারা নিগৃহীত হলে সেই দায়িত্ব আপনাদেরই নিতে হবে। সুতরাং দায়িত্বহীন ভাষায় বলতে চাই, স্বাস্থ্যের পরিবর্তন আসন্ন। আপনারা সবাই যদি আমাদের সঙ্গে থাকেন, এই পরিবর্তন শুধুমাত্র অল্প সময়ের বিষয়। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আজকে এখানে উপস্থিত হওয়ার জন্য। আচ্ছা একটু আচ্ছা যেটি আপনি বলেছেন খুবই রিলেভেন্ট প্রশ্ন। কারণ যখন আপনি একটা মুক্ত এনভায়রনমেন্টে কাজ করেন, যখন আপনার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হয় না, আপনার মতামতকে প্রাধান্য দেওয়া যায়, তখনই কেবল পরিবর্তন সম্ভব। গত 4 বছর ধরে আমরা বলেছি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স করতে হবে। গত 4 বছর ধরে বলেছি আমরা ন্যাশনাল হেলথ অথরিটি করতে হবে, স্বাস্থ্য ইন্ডিপেন্ডেন্ট কমিশন করতে হবে, স্ট্র্যাটেজিক পারচেজ করতে হবে, যন্ত্রপাতি না কিনে সার্ভিস কিনতে হবে। একটা এমআরআই মেশিনের দাম 10 কোটি টাকা হলে সেটা 18 কোটি টাকায় কিনে 1 বছর পরে নষ্ট হয়ে যায়। সে এমআরআই খরচ পড়ে একটা 18 থেকে 20,000 টাকা। আমি তো প্রাইভেট থেকে 5,000 টাকায় কিনতে পারি। অনেক ধরনের স্ট্র্যাটেজিক বিষয় ছিল, সেগুলো এখন আমরা মনে করি যে এখন উপযুক্ত পরিবেশে এসছে। স্বাস্থ্যের রিফর্ম শুধুমাত্র আন্তরিকতা, এবং যে যেখানে আছেন আমি একটা কথা পরিষ্কার বলি, আপনারা যার যার জায়গায় সিনসিয়ারলি কাজ করেন, পরিবর্তন আসবেই। এখানে ভয় পাওয়ার কিছু নেই, কারণ বিগত 17 বছর আপনাদেরকে এই সিস্টেমের মধ্যে দিয়ে আসতে হয়েছে। এখন আপনারা ভয়ে ভীত না হয়ে যার যার জায়গায় আপনাদের দায়িত্বগুলি পালন করেন, পরিবর্তন নিশ্চয়ই আসবে। একটা হাসপাতালে মানে বাংলাদেশ মেডিকেল মানে উত্তরা সাবেক নাম আর কি বাংলাদেশ মেডিকেল, সেখানে আমরা গিয়েছিলাম। তো যাওয়ার পরে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়েছে যে সেখানে যে যারা ভর্তি ছিল এবং সেখানে যারা ডেড হয়েছিল, মারা গিয়েছিল, তাদের সংখ্যা আমরা জানতাম। এরকম আমাদের কাছে সংবাদ ছিল যে সেখানে মোট এই আন্দোলনের মধ্যে সেই হাসপাতালে 30 জনের অধিক নিহত হয়েছে। তো সেখানে আমাদের এই তথ্যটি আমরা ভেরিফাই করতে তাদেরকে জিজ্ঞেস করি, কারণ আমরা এর আগেও একবার ভিজিটে গিয়েছিলাম। তখন তারা বলেছিল যে অফিসিয়ালি তারা নোট ডাউন করেছে 11 জন সেখানে নিহত হয়েছে, কিন্তু আনঅফিসিয়াল সংখ্যাটা হলো 30। সেখানকার এক স্টাফ আমাদেরকে বলেছিল। তো আমরা যখন কালকে যাই, অফিসিয়ালি আমাদেরকে জানানো হয় এই সংখ্যাটা 30-এর বেশি, 32। তো তারপরে আমরা বলি যে আপনাদের এখানে কি কি সমস্যাগুলো হয়েছিল, আপনাদের উপর কিভাবে প্রেসার ক্রিয়েট করা হয়েছিল। এটা জাস্ট একটা হাসপাতালের উদাহরণ। ঢাকা মেডিকেল থেকে শুরু করে প্রত্যেকটা হাসপাতালে এই ধরনের উদাহরণ আছে, এবং আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন তারা চাইলে অনুসন্ধান করতে পারেন, এবং সেখানকার যারা দায়িত্বপ্রাপ্ত ডাক্তার আছে তাদের কাছ থেকে আপনারা শুনতে পারেন। সেখানে রাষ্ট্রীয় যে গোয়েন্দা সংস্থা এবং রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা থেকে বিভিন্ন দলীয় যে ক্যাডার বাহিনী, ছাত্রলীগ, যুবলীগ সহ, তারা কিন্তু গিয়ে ডাক্তারকে রীতিমতো জিম্মি করেছে। জিম্মি করে সেখানকার যে তথ্যগুলো, সেখানে কতজন মারা গেল, সেখানে কতজন আহত ভর্তি হলো, প্রত্যেকটা জায়গায় প্রেসারাইজ করেছে এবং তথ্যগুলো তারা লোপাট করেছে। এমনকি আমাদের পক্ষ থেকে পদক্ষেপ, আপনাদের বিভিন্ন হাসপাতালে যতগুলো ডকুমেন্ট আছে এই মুহূর্তে আছে, সেটা লিখিত হোক বা অলিখিত কিংবা শেষ করে আমি বলতেছি, সেগুলো ফুটেজ আকারে থাক, আপনারা সেগুলো সংরক্ষণ করবেন, কারণ আমাদের রাষ্ট্র থেকে সেটার প্রপার ডকুমেন্টেশন হবে। আচ্ছা আপনার ওইটার বিষয়ে বলি। আমরা গতকালকে থেকে যে হসপিটালগুলোতে গিয়েছি, সেই হসপিটালগুলোতে তারা আমাদেরকে একটা সিঙ্গেল রুমে ডেকে নিয়ে সাহস করে এখন এই কথা বলছে, আমাদের রেজিস্টার খাতা নিয়ে যাওয়া হয়েছে, সিসিটিভি ফুটেজ নিয়ে যাওয়া হয়েছে। আমাদের এখানে যা সংখ্যা রয়েছে তার চেয়ে 3 থেকে 4 গুণ বেশি সংখ্যায় মানুষ আসলে মারা গিয়েছে, শহীদ হয়েছেন। আমাদের জায়গা থেকে স্পষ্ট কথা, আমরা যতটুকু জানি যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের যে নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে, এজেন্সিগুলো রয়েছে, তারা এই ইনফরমেশনগুলো কোনো একটি সরকারকে হোক, সরকারের নির্দেশে সেগুলো সেভ করে রাখেন সরকারকে বাঁচানোর জন্য, কিন্তু তারা এই ইনফরমেশনগুলো নষ্ট করে ফেলেন না। এই রেকর্ডগুলো তাদের কাছে সবসময় থেকে যায়। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের জায়গা থেকে আজকের মধ্যে দেখা করে স্পষ্ট করে চাপ দিয়ে এটি বলবো, ওই প্রত্যেকটি ইনফরমেশন কালেক্ট করে যেন প্রকাশ করা হয়, কারণ আলটিমেটলি আমরা স্টিল এখনও জানি না যে আমাদের কতজন ভাই শহীদ হয়েছেন। সেই জায়গা থেকে মাহিন যেটি বললো যে এগুলোর প্রত্যেকটির প্রপার ডকুমেন্টেশন করার জন্য যাদের সহযোগিতা লাগবে আমরা তাদেরকে ইনক্লুড করব। যদি কেউ সহযোগিতা করতে আগ্রহী না হয় তাহলে তার ফল অবশ্যই তাকে ভোগ করতে হবে। সার্জিস এবং হাসপাতাল বলার চেষ্টা করেছেন, হাসপাতাল যেটি করেছে সরকারিভাবে যেগুলো ছিল সবগুলি হাসপাতাল থেকে তার রেকর্ডটা অলরেডি সাবমিট করেছে। আর এইটা নির্দিষ্ট
অনেক বিগ অ্যামাউন্ট, পুরো সংখ্যাটা অ্যাড হবে অনেক, এটা বললে হয়তো এটা প্রিমেচিউর হবে, কারণ সরকারি হিসাবের বাইরেও অনেক হিসাব আছে, টোটালটা না করে আমরা এখানে বলবো না। আর দ্বিতীয় হচ্ছে যে সমস্ত প্রাইভেট হসপিটালকে ইমেইল এবং চিঠি দেওয়া হয়েছে, রবিবারের মধ্যে তারা সেই হিসাবটা আমাদেরকে দিয়ে দিলে আমরা আপনাদেরকে হয়তো সোমবারে জানাতে পারবো। তারপরেও এটা কিন্তু একদম ঠিক হবে না, কারণ আমাদের যারা অনেকেই এই আওতার বাইরে ছিল তাদের হিসাবটুকু নিলেই পরে পুরোটা বলা যাবে। আর দ্বিতীয় কথা, আপনি যেটা বললেন বেসরকারি হাসপাতালের, এখানে দেখুন ন্যাশনাল যখন ক্রাইসিস হয় বা জাতির জন্য যারা জীবন উৎসর্গ করে, বেসরকারি হাসপাতাল তো সারা বছরই ব্যবসা করে, এই সময়টুকুতে তারা উদারতা দেখাবেন, এইটাই আমরা এক্সপেক্ট করি। আমরা কাউকে জোর করব না, কিন্তু ইতিমধ্যেই শতপ্রণোদিত হয়ে ওনারাই কিন্তু বিল রাখছেন না। সুতরাং এই জিনিসটা যাতে সবাই অ্যাডপ্ট করেন সেটাই আমরা চাই। আমি কিন্তু কোনো বেসরকারি হাসপাতালকে জোর করছি না, এর মধ্যেই তারা অনেকেই কিন্তু তারা মানবিক বা এই পরিস্থিতি চিন্তা করে যারা আজকে ধরেন জীবন বিসর্জন দিয়েছেন বা আত্মত্যাগ করেছেন, তাদের তো চাওয়া পাওয়ার কিছু নাই, তারা তো চলেই গেছেন। সুতরাং এই জায়গাটায় মহানুভবতার পরিচয় দিয়েছেন অনেকে, বাকিরাও দিবেন বলে আমরা বিশ্বাস করি। ফান্ড যতটুকু ওনারা দেওয়ার পরে এরপরেও যদি কোনো বিলের বিষয় থাকে সেটা স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে, তাদের একটি বড় একটি কমিশন হয়েছে, নট অনলি চিকিৎসা ব্যয়, এদের পরবর্তী পুনর্বাসন এবং অন্যান্য বিষয়গুলো স্বাস্থ্য মন্ত্রণালয় দেখছে এবং অবশ্যই সেটি অ্যাড্রেস করা হবে। রবিবারে যে মিটিংটা হবে সেটি আন্তঃমন্ত্রণালয় অনেক বড় একটি মিটিং, সেখানে অর্থ মন্ত্রণালয়ের প্রতিনিধি আছে, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, অধিদপ্তরের প্রতিনিধি আছে, পরিকল্পনা থেকে শুরু করে আমাদের অন্যান্য যারা আগে এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করেছেন, অনেক বড় একটা কমিটি আছে। সেই কমিটি কালকে সকালে রবিবারে বসবে, এই সমস্ত বিষয়ে কীভাবে তাদেরকে সহায়তা করা যায় এই বিষয়টা তিনি কালকে বলবেন। 12 থেকে 13 সদস্য বিশিষ্ট এটি একজন স্বাস্থ্য সেবা বিভাগ থেকে, মন্ত্রী পরিষদ বিভাগ থেকে শুরু করে সব বিভাগেই আছে। ওখানে সদস্য সচিব বোধহয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবকে করা হয়েছে। সেই কমিটিতে স্বাস্থ্য অধিদপ্তর হিসেবে প্রতিনিধি হিসেবে আমিও রয়েছি ওখানে। আচ্ছা, একটা লাস্ট পয়েন্ট শুধু অ্যাড করি, মানে আমরা আমাদের জায়গা থেকে স্বাস্থ্য খাত নিয়ে যে সমালোচনাগুলো করার, যেগুলো আমরা নিজের চোখে দেখেছি সেগুলো বলেছি, বাট আমরা রোগীদের থেকে পজিটিভ কিছু রিভিউ পেয়েছি। এর মধ্যে 2টি হাসপাতালের নাম না বললেই নয়, একটি হচ্ছে উত্তরার কুয়েত মৈত্রী হসপিটাল এবং আরেকটি হচ্ছে কুর্মিটোলা জেনারেল হসপিটাল। এই 2টি নাম আমরা রোগীদের, আরেকটি হচ্ছে যেটি আমাদের বার্ন ইউনিট রয়েছে ঢাকা মেডিকেল কলেজের পাশে। এই 3টি হসপিটালের রোগীদের থেকে সেবার বিষয় আমরা একদম পজিটিভ রিভিউ পেয়েছি। আমরা বিশ্বাস করি আগামী কিছুদিনের মধ্যে রোগীদের থেকে প্রত্যেকটি হসপিটালের এই পজিটিভ রিভিউটি আমরা পাবো। থ্যাংক ইউ। আমি একটু শেষ করার আগে একটু বলে দিই যে বিষয়টা হচ্ছে যে আপনাদের সবার একটু ধৈর্য ধরতে হবে, ওভারনাইট হয়তো চেঞ্জ হবে না, অধৈর্য না হয়ে আপনারা অপেক্ষা করেন, days are coming, there will be changes. So 90 days countdown starts from today. 90 days countdown begins from now.